ঠিক আছে, ওকে। ওকে। হুম। আসসালামু আলাইকুম। আমি এমডি হজরত আলী নাহিদ, কোডাস ট্রাস্টের অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সিস্টেমের সিনিয়র মেন্টর। আজকে আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি নতুন একটি লাইভ নিয়ে। আজকে লাইভে আমরা আলোচনা করার চেষ্টা করব আমরা কিভাবে অ্যামাজন বুককিপিং কুইক বুকস অনলাইনের মাধ্যমে করতে হয় এই বিষয়টার সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। সো আজকের এই লাইভে যারা যুক্ত হয়েছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অথবা যারা পরবর্তীতে এই লাইভটা দেখবেন তাদেরকেও আমি কোডাস ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সো আমি আর দেরি না করে আমাদের আজকের যে মেইন টপিক সেই টপিকে যাব, এবং এই টপিকে যাওয়ার আগে আমি একটা ঘোষণা দিতে চাচ্ছি যে আমাদের এই মুহূর্তে কোডাস ট্রাস্টে চলছে অফার, অর্থাৎ বছর শেষ হচ্ছে, আর কিছুদিন পরেই আমাদের 2024 সাল শেষ হয়ে যাবে। সো এই উপলক্ষে কোডাস ট্রাস্টের এই মুহূর্তে যেই অফারটা চলছে সেটা হচ্ছে আপনারা যদি একটা কোর্স পারচেস করেন তাহলে অ্যানাদার আর একটা কোর্স আপনারা ফ্রি পাবেন। সো বিস্তারিত জানতে আমাদের কোডাস ট্রাস্টের পেজে অবশ্যই আপনারা নক করবেন। সো আমরা আর দেরি না করে এখনই আমাদের লাইভের যে মেইন উদ্দেশ্য, অর্থাৎ আমাদের যে ভাই এবং বোনেরা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে যারা ক্লাউড অ্যাকাউন্টিং শিখে অ্যাকাউন্টিং এর উপরে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, তাদের জন্য সবচাইতে এই মুহূর্তে হট টপিক হচ্ছে অ্যামাজন বুককিপিং। অর্থাৎ অ্যামাজন বুককিপিং হচ্ছে ই কমার্স বুককিপিং এরই একটা পার্ট। আমরা জানি ই কমার্স বুককিপিং এর মধ্যে আমাদের অ্যামাজন, ইবে, শপিফাই, উ কমার্স, বিগ কমার্স এই ধরনের আরও অসংখ্য ই কমার্স স্টোর রয়েছে, তবে সবচাইতে পপুলার যেই ই কমার্স স্টোর সেটা হচ্ছে অ্যামাজন। অ্যামাজন বুককিপিং আপনারা কিভাবে করবেন কুইক বুকস অনলাইনের মাধ্যমে, এই বিষয়টা আমরা সংক্ষেপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা অবশ্যই যারা লাইভে আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আমি আমার লাইভটা শেয়ার করছি, আশা করি আপনারা যারা জয়েন করেছেন তারা দেখতে পাচ্ছেন। সো আমরা প্রথমেই ই কমার্স বুককিপিং বলতে আমরা যেটা বুঝি, ই কমার্স বুককিপিং হচ্ছে অনলাইন বেসড বিজনেস, অর্থাৎ যেই কোম্পানিগুলো, যেই প্রতিষ্ঠানগুলো তারা বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্মে বিজনেস করে থাকে, মূলত তাদেরকে আমরা অনলাইন ই কমার্স বুককিপিং এর আওতায় আনতে পারি। ই কমার্স বুককিপিং এর মধ্যে আমরা যে কাজগুলো সাধারণত করে থাকি, যেমন সেলস ট্র্যাকিং করা, ইনভেন্টরি ম্যানেজমেন্ট করা, পেমেন্ট প্রসেসিং করা, এছাড়াও রয়েছে আপনার এছাড়াও এখানে দেখা যাচ্ছে যে আমরা এক্সপেন্স ট্র্যাকিং, ট্যাক্স কমপ্লায়েন্স, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং রিকনসিলিয়েশন, এই অ্যাক্টিভিটিগুলো আমরা ই কমার্স বুককিপিং এর মধ্যে করতে পারি। এখন আসেন আমরা যদি এই মুহূর্তে সারা বিশ্বে যেই পপুলার ই কমার্স স্টোরগুলো রয়েছে সেটার একটা শর্ট লিস্ট করি, সেখানে দেখা যাচ্ছে অ্যামাজন সবচেয়ে উপরে, অর্থাৎ অ্যামাজন, ইবে, ইটসে, শপিফাই, ওয়ালমার্ট, এই পাঁচটা ই কমার্স স্টোর হচ্ছে সিরিয়ালে 5 নম্বরে রয়েছে। এর মধ্যে অ্যামাজন হচ্ছে নাম্বার 1। সো অ্যামাজনে যদি আমরা বুককিপিং করে থাকি বা করি বা করতে চাই, তাহলে আমাদের আসলে কি কি কাজ করতে হবে দেখেন। অ্যামাজন বুককিপিং এ কাজ করতে হলে আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অর্থাৎ আমরা যখন নর্মাল বুককিপিং করি তখন বিজনেসের নেচার অনুযায়ী, ইন্ডাস্ট্রির নেচার অনুযায়ী আমরা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আপনারা সবাই জানেন যে চার্ট অফ অ্যাকাউন্ট হচ্ছে একটা মানে ইন্ডাস্ট্রি, একটা কোম্পানির মেরুদণ্ড। অর্থাৎ আপনি যদি প্রপারলি চার্ট অফ অ্যাকাউন্ট সাজাইতে না পারেন তাহলে অবশ্যই আপনি আপনার কিন্তু এক্সপেন্স, রেভিনিউ বা অ্যাসেট, লায়াবিলিটি প্রপারলি আপনি হচ্ছে অর্গানাইজ করতে পারবেন না। সো দেখেন আমরা ই কমার্স অর্থাৎ অ্যামাজন বুককিপিং এ যদি আমরা কাজ করতে চাই তাহলে শুরুতে আমাদের চার্ট অফ অ্যাকাউন্ট সম্পর্কে একটা আইডিয়া নিতে হবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন অ্যামাজন হোল্ডিং অ্যাকাউন্ট, এছাড়াও রয়েছে অ্যামাজন ইনকাম অ্যাকাউন্ট, অ্যামাজন গিফট রিড ক্রেডিট, অ্যামাজন প্রমোশনাল রিবেট, অ্যামাজন সেল, অ্যামাজন রিফান্ড, শিপিং ক্রেডিট, শিপিং রিইম্বার্সমেন্ট, এফবিএ ইনভেন্টরি, এফবিএ লিকুইডেশন,
ডেশন প্রসিড, এরকম আরও অসংখ্য চার্ট অফ অ্যাকাউন্ট রয়েছে। বাট এখানে আমরা যখন কাজ করব তখন আমাদের এখান থেকে যেই চার্ট অফ অ্যাকাউন্টগুলো ব্যবহার করার দরকার হবে সেটা আমরা করব, যেটা করার দরকার হবে না সেটা আমরা করব না। তবে আমরা আমাদের সুবিধার্থে এই ফুল চার্ট অফ অ্যাকাউন্ট অবশ্যই কুইক বুকসে আগে এন্ট্রি করে নিব। সো আমি আপনাদেরকে কিভাবে এই চার্ট অফ অ্যাকাউন্ট এন্ট্রি করতে হয় সেটার প্রসেসটা একটু দেখাচ্ছি। ধরেন এই হচ্ছে আমাদের চার্ট অফ অ্যাকাউন্টের লিস্ট। এই চার্ট অফ অ্যাকাউন্টটা আমরা অবশ্যই আমাদের কুইক বুকসে থাকতে হবে। তার আগে আমি একটা কথা বলে নিই, এখানে আমাদের অ্যামাজন বুককিপিং করার বেশ কিছু প্রসেস রয়েছে। আমরা সেটা যদি একটু খেয়াল করি, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা অ্যামাজন বুককিপিং করতে গেলে আমরা যদি কুইক বুকসে করতে চাই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে করা যায়, এছাড়াও ম্যানুয়ালিও করা যায়। ধরেন আপনার যদি কুইক বুকসের সাথে কোনো থার্ড পার্টি অ্যাপস যেমন A2X, এছাড়াও আপনার কুইক বুকস কানেক্টর নামে একটা অ্যাপস রয়েছে যেটা কুইক বুকসের সরাসরি আমরা ফ্রিতে কানেক্ট করতে পারি। এই ধরনের অ্যাপসের মাধ্যমে যদি আমরা অ্যামাজনের সাথে কানেক্ট করতে পারি কুইক বুকস, সেই ক্ষেত্রে আমাদের এই চার্ট অফ অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করার কোনো প্রয়োজন নাই। সরাসরি এই অ্যাপসে আপনাকে চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে। আপনি জাস্ট অ্যামাজনে যে সেলগুলো হবে, অ্যামাজনে যে ইনভেন্টরিগুলো আসবে, অটোমেটিক্যালি আপনার কুইক বুকসে এইগুলো ইন্টিগ্রেশনের মাধ্যমে চলে আসবে। বাট যদি আপনার A2X অথবা কুইক বুকস কানেক্টরের কোনো ইন্টিগ্রেশন করা না থাকে তাহলে অবশ্যই আপনাকে ম্যানুয়ালি করতে হবে, এবং ম্যানুয়ালি করার যে প্রসেসটা আমি আপনাদেরকে আজকে সেই প্রসেসটাই দেখাবো। সো প্রথমে আমরা চার্ট অফ অ্যাকাউন্টের একটা লিস্ট দেখতে পেয়েছি। এই হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টের লিস্ট, এবং এই লিস্টটা কিভাবে এসেছে, কিসের ভিত্তিতে এসেছে, আমরা যদি অ্যামাজনের একটা স্টেটমেন্ট ওপেন করি, এই হচ্ছে অ্যামাজনের স্টেটমেন্ট। অ্যামাজনের স্টেটমেন্টে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ইনকাম এবং এক্সপেন্স। আমি যদি এটাকে একটু সংক্ষেপে ব্যাখ্যা করি, যে আমরা যখন কোনো স্টেটমেন্ট পাবো, অর্থাৎ আমাদের কোনো ক্লায়েন্ট যখন বলবে অ্যামাজনে তার বিজনেস রয়েছে, সে কুইক বুকসে এই ডেটাগুলো এন্ট্রি করতে চায়, তাহলে অবশ্যই আপনাকে তার কাছ থেকে আগে তাকে জিজ্ঞেস করতে হবে যে সে কি তার কি কোনো অ্যাপস আছে কিনা, অর্থাৎ কোনো অ্যাপসের মাধ্যমে ইন্টিগ্রেশন করা আছে কিনা। যদি না থাকে তাহলে তার কাছ থেকে অবশ্যই এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা নিতে হবে। সো এটা মান্থলি হতে পারে, ডেইলি বেসিসও হতে পারে। সো আমার যে স্টেটমেন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মান্থলি স্টেটমেন্ট। এটা হচ্ছে 2023 সালের 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি, এই এক মাসের স্টেটমেন্ট এখানে দেখানো হয়েছে। এখানে এই স্টেটমেন্টে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল ইনকাম হয়েছে 5,965 এবং টোটাল এক্সপেন্স হয়েছে 3,446। এছাড়াও এখানে কোনো ট্যাক্স ডিডাকশন হয়নি, এবং এখানে যেই সেল এবং যে এক্সপেন্সটা হয়েছে এটার পরবর্তীতে অ্যাডিশনালি তার হচ্ছে 1899.12 এই ডলারটা তার ব্যাংকে ট্রান্সফার করা হয়েছে। নর্মালি আমরা যতক্ষণ পর্যন্ত এই অ্যামাজনের যে সেল, এই সেলের টাকা অ্যামাজনেই থাকবে, যতক্ষণ পর্যন্ত এটা ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ব্যাংকে ট্রান্সফার করতে পারবো না। ব্যাংকে যখন ট্রান্সফার করব, এখানে যেহেতু এটা মান্থলি দেওয়া হয়েছে, সো এই অ্যামাউন্টটা এমনও হতে পারে যে একটা অ্যামাউন্ট একবার ট্রান্সফার করা হয়েছে অথবা একাধিকবার ট্রান্সফার হতে পারে। এটা আমরা অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট দেখলে বুঝতে পারবো। ব্যাংক স্টেটমেন্টের সাথে আমরা এই অ্যামাউন্টটা ম্যাচিং করলে বুঝতে পারবো যে কতবার এই অ্যামাউন্টটা ট্রান্সফার করা হয়েছে। এরপর আসেন হচ্ছে এখানে দেখেন ইনকাম দেখতে পাচ্ছেন। ইনকামের এখানে আপনার ডেবিট, টোটাল ডেবিট হচ্ছে 401 এবং ক্রেডিট হচ্ছে 6,367। তার মানে এই বাম পাশে যেগুলো দেখতে পাচ্ছেন আপনার এখানে দেখতে পাচ্ছেন এফবিএসএল, নন এফবিএসএল, ঠিক আছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ইনভেন্টরি ক্রেডিট, অর্থাৎ এখানে আমার যেই বলো যে যেই এখানে আমাদের যেই অ্যামাউন্টটা দেখতে পাচ্ছি যে এফবিএ ইনভেন্টরি ক্রেডিট, এটা হচ্ছে 44, আর এখানে দেখতে পাচ্ছেন শিপিং ক্রেডিট 214 অর্থাৎ 214। এখানে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে প্রোডাক্ট সেল নন এফবিএ। নন এফবিএ মিনস ধরেন আপনি অ্যামাজনে বিজনেস করেন, অ্যামাজনে আপনার একটা ওয়েবসাইট রয়েছে, আপনি সেই ওয়েবসাইট ব্যবহার করে আপনি অ্যামাজনের মানে ফুলফিল কোনো
প্যাকেজ নেননি, অর্থাৎ আপনি ওয়েবসাইটের মাধ্যমে যে সেলগুলো হবে সেই প্রোডাক্টের প্যাকেজিং, সেই প্রোডাক্টের ডেলিভারি, সেই প্রোডাক্টের আপনার আদার্স যে খরচগুলো রয়েছে সমস্ত খরচ আপনি নিজে বেয়ার করেছেন, ঠিক আছে, সেটাকে বলা হয় নন এফবিএ প্রোডাক্ট সেল। অর্থাৎ সমস্ত দায় দায়িত্ব আপনার, আপনি কাস্টমারকে ডেলিভারি দিবেন, প্রোডাক্ট প্যাকেজিং করবেন, সেল করবেন, সব কিছুর মানে কস্ট আপনি বেয়ার করছেন শুধু অ্যামাজনের প্ল্যাটফর্ম ব্যবহার করে। আর যদি আপনি এফবিএতে আসেন, এফবিএ মানে হচ্ছে আপনি যদি ফুলফিলভাবে অ্যামাজনের স্টোর ইউজ করেন, ধরেন অ্যামাজন আপনার এই প্রোডাক্টের ফুল দায়িত্ব নিয়েছে, সেল করবেন এবং সেলের পরে এই প্রোডাক্টের প্যাকেজিং থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত যত শিপিং কস্ট মানে যত শিপিং কস্ট আসবে সমস্ত কস্ট আপনার অ্যামাজন বেয়ার করবে। সেই ক্ষেত্রে এটাকে বলা হয় এফবিএ সেল। সো আশা করি এফবিএ এবং নন এফবিএ বুঝতে পেরেছেন। এরপর আসেন হচ্ছে এফবিএ ইনভেন্টরি ক্রেডিট। এটা হচ্ছে আপনি এফবিএ ব্যবহার করার কারণে আপনাকে অনেক সময় অ্যামাজন কিছু ক্রেডিট দিবে, অর্থাৎ এটাকে আমরা ইনসেন্টিভ বলতে পারি। এটাই হচ্ছে ইনভেন্টরি ক্রেডিট। এছাড়াও এখানে রয়েছে আপনার শিপিং ক্রেডিট, অর্থাৎ এখানে আমাদের আরও অনেক কিছুই রয়েছে, বাট আমরা মানে আমাদের ফোকাসটা হচ্ছে যে এখানে যেই হেডে আমাদের অ্যামাউন্টগুলো রয়েছে শুধু আমরা সেই হেডগুলোকেই ফোকাস করব। এরপর আসেন এক্সপেন্স। এই যে আমরা এক্সপেন্সে আমরা যেই অ্যামাজনে প্রোডাক্টগুলো সেল করব এর মাঝখানে কিছু প্রোডাক্ট ফেরত আসতে পারে। এখানে দেখতে পাচ্ছেন আপনার এফবিএফ রিটার্ন আছে, নন এফবিএ রিটার্ন রয়েছে, ঠিক আছে। এছাড়াও এখানে প্রমোশনাল রিবেট রয়েছে, অর্থাৎ আপনি প্রমোশন করার জন্য যেই খরচটা করেছেন সেটা হচ্ছে এখানে প্রমোশনাল রিবেট নামে কস্টটা কেটে নেওয়া হবে। এছাড়াও এক্সপেন্সের মধ্যে যদি আমরা আসি, সেলার ফুলফিলড সেলিং ফি, অর্থাৎ আপনি যে এফবিএ ফ্যাসিলিটিটা নিয়েছেন এটার জন্য আপনার $214 সেলিং ফিস পারপাস কেটেছে এবং এফবিএ সেলিং পারপাস কেটেছে 1312। এই ধরনের আরও অনেক ধরনের খরচ রয়েছে। এখানে এফবিএ ট্রানজ্যাকশন ফি রয়েছে, এছাড়া এখানে এফবিএ ইনভেন্টরি অ্যান্ড ইনবাউন্ড সার্ভিস ফিস রয়েছে, শিপিং লেভেল পারচেস রয়েছে। এইগুলো ডান পাশে অর্থাৎ এক্সপেন্সের আন্ডার যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই খরচ। এখন আমাকে এটা যখন আমি ম্যানুয়ালি এন্ট্রি করব তখন প্রপারলি আমাকে আগে একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে, অর্থাৎ একটা ফরম্যাটে এনে এরপর আমরা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করব, করে আমরা ইম্পোর্ট করব। এই ট্রানজ্যাকশনগুলো আমরা জার্নালের মাধ্যমে রেকর্ড করব। সো প্রথমে আমি বলেছিলাম যে এখানে আমাদের একটা চার্ট অফ অ্যাকাউন্ট অবশ্যই ইম্পোর্ট করতে হবে। এখানে আমি ফুল চার্ট অফ অ্যাকাউন্ট রেডি করে রেখেছি। সো যেহেতু আমাদের লাইভটা খুব অল্প সময়ের জন্য হয়ে থাকে, সো এই প্রসেসটা ফুললি দেখানো অনেক সময়ের ব্যাপার। সো আমি এটাকে যতটা মানে প্র্যাকটিক্যালি দেখানো যায় আমি চেষ্টা করছি। সো যারা এই লাইভটা দেখবেন দেখার পরে আপনারা অ্যাটলিস্ট অ্যামাজন বুককিপিং সম্পর্কে আপনাদের একটা আইডিয়া হবে। সো আমি এই চার্ট অফ অ্যাকাউন্টের ফুল যে লিস্টটা দেখতে পাচ্ছেন এটা আমরা ইম্পোর্ট করব। কোথায় গিয়ে ইম্পোর্ট করব? কুইক বুকসে ইম্পোর্ট করব। আমরা কুইক বুকসে চলে যাবো, এই হচ্ছে আমাদের কুইক বুকস। আমরা প্রথমে চার্ট অফ অ্যাকাউন্টে যাব। চার্ট অফ অ্যাকাউন্টে যাওয়ার পরে আমরা এখানে ইম্পোর্ট অপশনটা দেখতে পাচ্ছি। ইম্পোর্টে যাব। ইম্পোর্টে গিয়ে আমরা প্রথমে এখানে স্যাম্পল ফাইল রয়েছে, যারা আপনারা কুইক বুকস জানেন তারা অবশ্যই জানেন যে কুইক বুকসের যে কোনো কিছু ইম্পোর্ট করতে হলে আপনি স্যাম্পল ফাইল অবশ্যই আপনাকে আগে ডাউনলোড করে নিতে হবে এবং এই স্যাম্পল ফাইলে যেগুলো থাকবে এইগুলোকে আমার প্রথমে ডিলিট করে দিতে হবে। ডিলিট করার পরে দেন আমি আমার যেই হেডগুলো দরকার সেই হেডগুলো আমি এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিব। যেমন আমার এখানে আছে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম। সো আমি প্রথমে নাম্বারটা কপি করব, এখান থেকে নাম্বারটা কপি করে আমি জাস্ট এখানে নাম্বারে পেস্ট করে দিব। এরপর আসেন হচ্ছে অ্যাকাউন্ট নেম। সো অ্যাকাউন্ট নেমে যদি আমি আসি, এই হচ্ছে আমার অ্যাকাউন্ট নেম। সো অ্যাকাউন্ট নেমটা আমি কপি করব, কপি করে এখানে অ্যাকাউন্ট নেমের জায়গায় নেমটা পেস্ট করব। এরপরে আসেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ। সো যেগুলো এক্সপেন্স সেগুলো এক্সপেন্স, যেগুলো ইনকাম সেগুলো ইনকাম হিসাবে যাবে। সো আমি এখান থেকে ডিরেক্টলি টাইপে পেস্ট করে দিচ্ছি। এরপর হচ্ছে ডিটেল টাইপ। সো এখানে যে ডিটেল টাইপটা দেওয়া আছে সেই ডিটেল টাইপটা আমরা এখান থেকে কপি করে দেন আমরা এখানে পেস্ট করে দিব। সো আমি এখানে ডিটেল টাইপটা পেস্ট করে দিলাম। এরপরে আমি এই ফাইলটাকে ইম্পোর্ট করব। সো আমরা ইম্পোর্ট করার ক্ষেত্রে প্রথমে আমাকে জাস্ট ব্রাউজ করতে হবে।
এরপরে আমরা যেহেতু এটা ডাউনলোডে আছে, ডাউনলোড থেকে আমরা এটা ওপেন করব, ওপেন করে আমরা হচ্ছে নেক্সট বাটনে যাব। নেক্সট বাটনে যাওয়ার পরে ডেটা ম্যাপিং করতে হবে। ম্যাপিং করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, টাইপ এবং ডিটেল টাইপ সবগুলোই ঠিকঠাক মতো কমপ্লিট হয়েছে। এরপর আমরা ইম্পোর্ট দিব। ইম্পোর্ট দিলে আমাদের ফুল চার্ট অফ অ্যাকাউন্ট কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। আমরা যদি একটু নিচে আসি তাহলে দেখতে পারবো যে আমরা যে হেডগুলো এইমাত্র ক্রিয়েট করলাম সেগুলো আমাদের এই লিস্টে কিন্তু অবশ্যই আমরা পাবো। আমরা একটা দুইটা চেক করে দেখতে পারি। আমরা একটু স্ক্রল ডাউন করে উপরে আসি। এখানে দেখতে পাচ্ছি আমরা একটু পরের পেজে যাই। এখানে আমরা যদি একটু সার্চ করি, সার্চ করলেই পাবো। ধরেন এখানে লিখলাম হচ্ছে অ্যামাজন। এই যে অ্যামাজন দিলে আমরা এখানে দেখতে পাবো যে অ্যামাজন হোল্ডিং অ্যাকাউন্ট, অ্যামাজন চার্জ ব্যাগ, অর্থাৎ যতগুলো আমরা করেছি সবগুলো এখানে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা প্রথমে আমাদের চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। এরপর আসেন হচ্ছে এই যে আমরা যেই হচ্ছে ইনকাম এবং এক্সপেন্সগুলো দেখতে পাচ্ছি, এটাকে আমরা একটা ফরম্যাটে নিয়ে আসবো। অর্থাৎ প্রত্যেকটা নামে নামে আমরা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করবো না, আমরা এটাকে একটা ফরম্যাটে নিয়ে আসবো। যেমন এফবিএ সেল, অর্থাৎ যতগুলো সেল আছে সব একসাথে করব। এটার জন্য আমাদের এখানে একটা ফরম্যাটিং আছে, আমরা এই ফরম্যাটটা ইউজ করব। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা অ্যামাজন সেল, অ্যামাজন সেলের আন্ডারে এখানে কি আসছে, প্রোডাক্ট এফবিএ আর হচ্ছে এফবিএ নন এফবিএ। এফবিএ এবং নন এফবিএ দুইটা একসাথে যোগ করে আমরা অ্যামাজন সেল নামে এইটাকে একটা হেডে রাখবো। এরপরে অ্যামাজন রিফান্ড, রিফান্ডের এখানে যেগুলো রিফান্ড থাকবে, এফবিএ কিছু রিফান্ড রয়েছে এবং নন এফবিএ কিছু রিফান্ড রয়েছে, সেটা আমরা এখানে অ্যাড করে দেব একসাথে। এরপরে অ্যামাজন শিপিং ক্রেডিট, এই শিপিং ক্রেডিটের সাথে যদি কোনো রিফান্ড থাকে সেটা আমরা এখান থেকে মাইনাস করে দিব। এরপরে যদি অ্যামাজন গিফট রিট ক্রেডিট থাকে তাহলে আমরা লিখব, এবং এখান থেকে যদি রিফান্ড থাকে রিফান্ডটা আমরা মাইনাস করব। সো যেহেতু এখানে আমাদের কিছু নাই, এই স্টেটমেন্টে কিছু নাই, যার জন্য আমাদের এখানে আসে নাই, বাট এটা অন্য কোনো স্টেটমেন্টে থাকতে পারে। এই স্টেটমেন্টটা হচ্ছে একটা ফুল ফরম্যাট। এই ফরম্যাটটা যদি আপনারা ফলো করেন তাহলে যে কোনো স্টেটমেন্টে আপনারা এই ফরম্যাটে ফেলে অবশ্যই প্রপার একটা ফরম্যাটিং দাঁড় করাতে পারবেন, এবং সেটা আমরা আমাদের কুইক বুকসে ইম্পোর্টও করতে পারি। আমরা চাইলে ম্যানুয়ালি একটা একটা করে এন্ট্রি দিতে পারি। সো আমরা সেটা অবশ্যই করার চেষ্টা করব। এরপর আসেন হচ্ছে অ্যামাজন প্রমোশনাল রিবেট। এখানে দেখেন 90 ছিল, কোনো রিফান্ড থাকলে বিয়োগ হতো, যেহেতু রিফান্ড নাই বিয়োগ হবে না। অ্যামাজন এফবিএ ইনভেন্টরি ক্রেডিট এখানে আছে, এবং এটা আমাদের স্টেটমেন্টেও আছে। এই যে আমাদের ইনভেন্টরি এফবিএ ইনভেন্টরি ক্রেডিট, সো এটা আমাদের স্টেটমেন্টে ছিল বিধায় এখানে অবশ্যই আমরা লিখব। যদি এটার আবার ফেরত থাকে তাহলে আমরা এখানে রিটার্ন মাইনাস করব, যেহেতু রিটার্ন না এই জন্য মাইনাস করব না। এরপর আসেন হচ্ছে অ্যামাজন সেলিং ফি, অর্থাৎ টোটাল হচ্ছে আমাদের ইনকাম হচ্ছে 5965। এটা আমরা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হেডে আমরা ডেবিট ক্রেডিট করব। এগুলো সব ইনকাম হিসাবে যাবে, আর যেগুলো মাইনাস আছে সেগুলো হচ্ছে ডেবিট করব। এরপরে আসেন হচ্ছে আমাদের এক্সপেন্স। এক্সপেন্সের এখানে বেশ অনেকগুলো আইটেম রয়েছে, এগুলোকে আমরা শর্টিং করব। শর্টিং কিভাবে করব, যে অ্যামাজন সেলিং ফি, সেলিং ফির আন্ডারে এখানে দেখতে পাচ্ছেন টোটাল 9টা আইটেম কিন্তু আমরা চাইলে একসাথে একটা হেডে আনতে পারি। ঠিক আছে, সবগুলো নাম এখানে দেওয়া আছে, বাট আমার এই স্টেটমেন্টে মোটামুটি 5টা আইটেম আছে, 5টা আমরা একসাথে করেছি। একসাথে করে এখানে আমাদের এটা নাম দিয়েছে অ্যামাজন সেলিং ফি 3208। এরপর আসেন হচ্ছে আমরা অ্যামাজন শিপিং ফি, এটার সাথে যদি কোনো ফ্রি মানে রিটার্ন থাকে সেটা মাইনাস হবে, আর যদি কোনো রিইম্বার্সমেন্ট অ্যাডজাস্টমেন্ট থাকে সেটা আমরা এখানে অ্যাড করব। এরপর আসেন হচ্ছে অ্যামাজন অ্যাডজাস্টমেন্ট, এটা অনেক সময় থাকে, যদি থাকে অবশ্যই আমরা লিখবো। এখানে আমরা দেখি আছে কিনা অ্যামাজন অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি অ্যাডজাস্টমেন্ট আছে হচ্ছে 14.03, তাহলে আমরা এখানে অবশ্যই 14.03 লিখব। এই যে নিচে আমরা দেখতে পাচ্ছি অ্যামাজন অ্যাডজাস্টমেন্ট রয়েছে। এরপর আসেন সার্ভিস ফি, এটা হচ্ছে অ্যামাজনের সার্ভিস ফি, অর্থাৎ আপনি যদি অ্যামাজনে একটা স্টোর থাকে তাহলে আপনাকে পার মান্থ সাবস্ক্রিপশন ফি পারপাস
$39.99 পে করতে হবে। এই হচ্ছে মোটামুটি আপনার টোটাল বিষয়। এই ফরম্যাটিংটা আপনারা যদি ভালো করে করতে পারেন তাহলে আপনাদের জন্য অ্যামাজনের এই স্টেটমেন্ট থেকে ডেটা শর্টিং করা কোনো বিষয়ই হবে না। সো আমরা এখন চলে যাব হচ্ছে জার্নালে, অর্থাৎ আমরা এইটাকে একটু জার্নালের মাধ্যমে প্রেজেন্ট করার চেষ্টা করব। আমরা হচ্ছে আমি ইম্পোর্ট করব না, আমি আপনাদেরকে ম্যানুয়ালি করে দেখাই। ইম্পোর্ট করলে খুব সহজেই ইম্পোর্ট হয়ে যাবে, বাট আমি একটা একটা করে আপনাদেরকে ম্যানুয়ালি দেখাবো। ফার্স্ট অফ অল হচ্ছে আমি ডেট নিব, এটা কোন তারিখের হবে, অর্থাৎ যেহেতু শুরু হয়েছে 1 তারিখে শেষ হয়েছে 31 তারিখে, তার মানে 31 জানুয়ারি হচ্ছে সে লাস্ট ডেট। তার মানে এখানে যা কিছু আছে সব 31 পর্যন্তই আছে। তাহলে আমরা এখানে 31 জানুয়ারি দিব, জানুয়ারি দিয়ে আমরা হচ্ছে ডেটটা ঠিক করব। এরপরে আসেন হচ্ছে এখানে জার্নাল নাম্বার আপনি যদি আগে কোনো জার্নাল নাম্বার থাকে তাহলে সিরিয়ালি নাম্বারগুলো শো করবে, যেহেতু আগে ছিল না এই জন্য এখানে আপনার 1 শো করছে। এরপর আসেন হচ্ছে আমরা এখানে একটা একটা করে এন্ট্রি করব। এখানে দেখেন ফার্স্টে হচ্ছে আমরা এই ফরম্যাট অনুযায়ী লিখব। ধরেন এখানে অ্যামাজন সেল লেখা আছে, তাহলে আমরা অ্যামাজন সেল 6108.60 এটাকে আমরা এখান থেকে কপি করে ডিরেক্টলি এখানে এসে পেস্ট করে দেব। ধরেন এখানে লিখব অ্যামাজন সেল, এই হচ্ছে আমাদের অ্যামাজন সেল, এবং এটা ক্রেডিট পাশে লিখতে হবে। সেল যেহেতু আমাদের ইনকাম, এটা অবশ্যই ক্রেডিট পাশে লিখবেন। এরপর আসেন হচ্ছে অ্যামাজন রিফান্ডটা হচ্ছে আমরা যদি এখান থেকে কপি করি তাহলে অবশ্যই আমরা এখানে অ্যামাজন রিফান্ডটা দিব। অ্যামাজন রিফান্ড অলরেডি আমাদের একটু আগে আমরা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, অতএব এখন আমাদের নতুন করে কোনো চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে না, আমরা সবই ইম্পোর্ট করে ফেলেছি অলরেডি। যদি না থাকতো তাহলে আমরা একটা একটা করে নিতাম। এরপরে দেখেন এখানে রিফান্ড যেহেতু আছে এটা মাইনাস, সো এটাকে আমরা 311.48 এখানে আমরা ডেবিট পাশে লিখব 311.48, এটা অবশ্যই আমরা ক্রেডিট পাশে লিখব। এরপর আসেন হচ্ছে এখানে আমাদের কি রয়েছে, এরপরে রয়েছে হচ্ছে অ্যামাজন শিপিং ক্রেডিট। সো যেগুলোতে আমাদের ফিগার নাই সেগুলো আমরা লিখব না, শুধু যেগুলোতে ফিগার আছে সেগুলো আমরা লিখব। সো এখানে আমরা দিলাম অ্যামাজন শিপিং ক্রেডিট। এরপর এখানে আছে কত, এখানে আছে 214, তাহলে আমরা এখানে 214 দিব। এরপর আসেন হচ্ছে অ্যামাজন গিফট রিড ক্রেডিট। সো এটাকে আমরা অলরেডি চার্ট অফ অ্যাকাউন্টে ক্রিয়েট করেছি, আমরা এখানে এটাকে পেস্ট করব। এখানে সরি, এটা হবে শিপিং ক্রেডিট, যেটা এটা হবে হচ্ছে ক্রেডিট, এটা আমাদের ডেবিট হবে না যেহেতু এটা আমাদের ইনকাম। তারপরে অ্যামাজন গিফট রিড ক্রেডিট, এটা আমাদের ইনকাম। সো এটা যেহেতু প্লাস ফিগার, যেটা অবশ্যই এটা আপনি ক্রেডিট পাশে লিখবেন। সো এখানে আমাদের কিছু নাই, সো এটা না লিখলেও চলতো। এখন আমরা অ্যামাজন এফবিএ ক্রেডিট যেটা সেটাতে যাব। সো অ্যামাজন এফবিএ ক্রেডিট আমরা এখান থেকে কপি করে এটার উপরেই লিখি, অথবা এখান থেকে আমরা দেখি খুঁজে বের করি অ্যামাজন এফবিএ ক্রেডিট, অ্যামাজন এফবিএ ইনভেন্টরি ক্রেডিট। এটা আমাদের হচ্ছে অবশ্যই ক্রেডিট হবে যেহেতু এটা ইনকাম। এখানে বলা হচ্ছে 44.42, তাহলে আমরা এখানে লিখব 44.42। এরপর আসেন হচ্ছে পরের স্টেপে যেটা রয়েছে সেখানে যাব। এখানে দেখতে পাচ্ছেন অ্যামাজন প্রমোশনাল রিবেট, এইটা মাইনাস থাকা মানে আপনি ডেবিট পাশে লিখবেন, ঠিক আছে? অ্যামাজন প্রমোশনাল রিবেট। সো আমরা প্রমোশনাল রিবেটটা এখান থেকে কপি করে এখানে নিয়ে আসি, প্রমোশনাল রিবেট, এবং এটা দিব হচ্ছে 90, এখানে দেখেন কত আছে 90.14। সো এখানে লিখবো আমরা 90.14, যেটা মাইনাস সেটাকে অবশ্যই আমরা ডেবিট পাশে লিখবো। অ্যাকাউন্টিং এ প্লাস মাইনাস বলতে কিছু নাই, প্লাস মাইনাস করতে হলে আপনাকে ডেবিট এবং ক্রেডিটের মাধ্যমে করতে হবে। সো যেহেতু এটা মাইনাস ছিল আমরা এটাকে ডেবিট পাশে লিখলাম, এটাও ডেবিট পাশে লিখলাম। এরপর আসে আমরা এই অংশটুকু একটু মিলানোর চেষ্টা করি। এখানে আমাদের 401.62, এখানে কত 401.62, এখানে 63.67, এখানে 63.67, এটা আমরা একটু জাস্ট একটু মিলিয়ে নিলাম। এরপরে আসেন হচ্ছে খরচের যেই হেডগুলো রয়েছে, খরচের হেডগুলোর মধ্যে সবচেয়ে বড় খরচ হচ্ছে আমাদের অ্যামাজন সেলিং ফি। অ্যামাজন সেলিং ফিটা আমরা এখান থেকে কপি করে আমরা এখানে অ্যামাজন সেলিং ফিটা পেস্ট করব। এটা যেহেতু খরচ, এটা যদি আমাদের ক্রিয়েট করা না থাকে তাহলে আমরা অবশ্যই ক্রিয়েট করে নিব। অ্যামাজন সেলিং ফিতে যাব, এখানে প্রথমেই আমরা দিব হচ্ছে এটা এক্সপেন্স,
এরপর এখানে দিব হচ্ছে সেলিং ফি, যেহেতু অ্যাডভার্টাইজিং এন্ড প্রমোশনালের মধ্যে দিলাম, এরপর আমি সেভ এন্ড ক্লোজ করলাম। এরপর আসেন হচ্ছে অ্যামাজন সেলিং ফি, অ্যামাজন সেলিং ফি আগে ছিল। আচ্ছা, এখানে অ্যামাজন সেলিং ফি কত হয়েছে, এখানে টোটাল ফিগার হচ্ছে আমার ৩,২০৮.06। সো এটাকে আমরা কপি করে সরাসরি লিখতে পারি, এটাকে আমরা সরাসরি লিখতে পারি। এরপরে আসেন এখানে সেকেন্ড হচ্ছে অ্যামাজন শিপিং এক্সপেন্স। অ্যামাজন শিপিং এক্সপেন্স যেটা হয়েছে সেটা আমরা এখান থেকে কপি করে আমরা এখানে লিখব অ্যামাজন শিপিং এক্সপেন্স অলরেডি আছে। এটার খরচ হচ্ছে 184.45। সো আমি 184.45 এখানে দিব, 184.45, এটাও ডেবিট হবে, মানে খরচ হবে আর কি। আচ্ছা, এইবার আসেন হচ্ছে আমাদের সার্ভিস ফি, তার মানে হচ্ছে অ্যামাজন সাবস্ক্রিপশন ফি আমরা বলতে পারি। সো অ্যামাজন এখানে আমাদের সাবস্ক্রিপশন ফি নামে আছে কিনা, না থাকলে অ্যামাজন সার্ভিস ফি নামে যদি থাকে সেটাই আমরা দিব। অ্যামাজন সার্ভিস ফি, এই হচ্ছে আমাদের অ্যামাজন সার্ভিস ফি, এটা ছিল হচ্ছে 39.99। এরপরে আসেন হচ্ছে অ্যামাজন অ্যাডজাস্টমেন্ট রয়েছে, অ্যামাজন অ্যাডজাস্টমেন্ট, এটা ছিল 14.03। সো আমরা এখানে 14.03 লিখব, 14.03। আচ্ছা, এইবার আসেন হচ্ছে আমাদের দুই সাইড কিন্তু মিলে নাই। ওকে, এখন খেয়াল করেন, আপনি অ্যামাজন থেকে জানুয়ারি মাসে $6,367 টোটাল ইনকাম করেছেন। এখান থেকে আপনি $3,848.15 খরচ করেছেন। খরচ করার পরে তাহলে বাকি টাকাটা কোথায় রইল? বাকি টাকাটা হচ্ছে আমরা অ্যামাজন হোল্ডিং নামে একটা অ্যাকাউন্ট খুলেছি। অ্যামাজন হোল্ডিং নামে আমরা এটাকে রাখবো কত, 2,518.87। এইটা হচ্ছে আমাদের সরি, আমাদের মনে হয় সাউন্ডটা একটু প্রবলেম হচ্ছে, আমরা হেডফোনটা চেঞ্জ করব, চেঞ্জ করে দেন হচ্ছে আমরা আবার নতুন করে শুরু করব। আশা করি এখন আপনারা ভালো মতো শুনতে পারবেন। সো হ্যালো, এখন আশা করি ভালো করে শুনতে পারবেন আপনারা। সো দেখেন, আমরা এখন অ্যামাজন হোল্ডিং চেকিং নামে এই টাকাটা রাখলাম। এইবার আসেন আমাদের ডেবিট এবং ক্রেডিট সমান হয়ে গেল। আমরা আরেকটু চেক করে দেখব। চেকটা কিভাবে করব, ধরেন আমি এখানে একটু ক্যালকুলেটর দিয়ে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। ধরেন আপনি অ্যামাজনে টোটাল সেল করেছেন 5,965.40। এখান থেকে আপনি খরচ করেছেন 3,446.53। সো এটা যদি খরচ হয়ে থাকে তাহলে আপনি ইনকাম থেকে খরচ বাদ দেওয়ার পরে টোটাল যেটা থাকবে এই টাকাটা কিন্তু আপনি এখনো ব্যাংকে ট্রান্সফার করেননি। এই $2,587 টোটালটাই আপনার অ্যামাজনে রয়েছে। এখান থেকে আমরা $1,899.12 ট্রান্সফার করেছি। এটা আমরা দেখাবো একটু পরে। আগে আমরা অ্যামাজন হোল্ডিং অ্যাকাউন্টে 2,518 থাকবে, এটা দিয়ে জার্নালটা কমপ্লিট করব। এখানে আমরা জাস্ট ন্যারেশন লিখব যে টু রেকর্ড Amazon sale for the month of January 2023। এরপরে এটাকে আমরা মেমোতে পেস্ট করে দিব এই ন্যারেশনটা। এরপর আমরা চলে যাব হচ্ছে সেভ এন্ড ক্লোজ দেওয়ার পরে প্রথম কাজ হবে আমরা যে এই জার্নালটা এন্ট্রি করলাম এটা আমাদের ইনকাম স্টেটমেন্টে সঠিকভাবে হিট করেছে কিনা, অবশ্যই এটা চেক করবেন। আমরা চলে যাব ইনকাম স্টেটমেন্টে। আমরা আগে ইনকাম স্টেটমেন্টে যাব। ইনকাম স্টেটমেন্টে কিভাবে যেতে হয় এটাকে বলা হয় নেভিগেশন প্যানেল। এখানে আমরা রিপোর্টে যাব। রিপোর্টে গিয়ে আমরা এখানে অবশ্যই রিপোর্টটা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটা আমরা রান করব।
এখানে দেখতে পাচ্ছেন যে প্রফিট অ্যান্ড লস, এই রিপোর্টে আমরা যাব। এখানে প্রথমে আমরা দেখব যে এই অল ডেট দিয়ে আমরা একটু রান রিপোর্ট করি, তাহলে আমরা ফুল ডিটেলস পাবো। এখানে দেখতে পাচ্ছেন অ্যামাজন এফবিএ ক্রেডিট ইনকাম হিসাবে আসছে, রিবেটটা এখানে মাইনাস হিসাবে দেখাচ্ছে, রিফান্ডটা মাইনাস দেখাচ্ছে, অ্যামাজন সেল এখানে দেখাচ্ছে প্লাস মানে আকারে, এখানে দেখাচ্ছে শিপিং ক্রেডিট, টোটাল হচ্ছে 5,965। এটার সাথে অবশ্যই আপনি এটা মিলাবেন। আপনার এই জার্নালটা সঠিকভাবে আপনি পোস্টিং দিয়েছেন কিনা সেটা চেকিং করার জন্য আপনি এখানে দেখেন টোটাল ইনকাম ছিল 5,965.40। এটার সাথে আপনার প্রফিট অ্যান্ড লসের ইনকাম ম্যাচ করে কিনা। এরপরে আবার চেক করবেন যে টোটাল এক্সপেন্স এখানে যেটা আছে এটার সাথে আপনার অ্যামাজন স্টেটমেন্টের এই এক্সপেন্সটা ম্যাচিং করে কিনা। এটা অবশ্যই ম্যাচিং করাবেন, তা না হলে কিন্তু অবশ্যই আপনার এটা ভুল আছে কিনা আপনি কিন্তু বুঝতে পারবেন না। এরপরে এইবার আসেন এই যে $1899.12 এটা যে আমার ব্যাংকে ডিপোজিট হয়েছে সেটা আমরা কি করে বুঝবো। আমার এখানে ব্যাংক কয়টা দেখবেন, আপনার যে ক্লায়েন্টের কাজ আপনি করবেন এদের বেশিরভাগ ক্ষেত্রে একাধিক ব্যাংক থাকে, যেমন সেভিংস অ্যাকাউন্ট থাকে একটা, চেকিং থাকে একটা, এছাড়াও আপনার পেপাল থাকে, অনেক সময় ক্রেডিট কার্ড থাকে। সো আমার এখানে দুইটা ব্যাংক অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি আমরা। প্রথমে আমরা চেকিং, যেহেতু চেকিং এইটা হচ্ছে সবচাইতে বেশি ট্রানজ্যাকশন হয়ে থাকে চেকিং অ্যাকাউন্টে, চেকিংকে আমরা কারেন্ট অ্যাকাউন্ট বলতে পারি। সো এইবার আসেন যে আমাদের এখানে যেই ট্রানজ্যাকশনগুলো দেখতে পাচ্ছি আমরা, প্রথমে আমরা বোঝার মানে একটু শর্ট টেকনিকে আমরা মানে এটা খুঁজে বের করার চেষ্টা করব কিভাবে। ফার্স্ট অফ অল, যেহেতু আমার এই অ্যামাজন থেকে টাকাটা ডিপোজিট হয়েছে ব্যাংকে, যে ট্রান্সফার দেখাচ্ছে, তার মানে আমার এই ব্যাংকের ডিপোজিট যে সাইটটা, এখানে তো টোটাল আপনার স্পেন্ড এবং রিসিভ দুইটা আছে। আমরা রিসিভ যে সাইটটা রয়েছে সেখানে আমরা শুধু রিসিভগুলো দেখব। এখানে ধরেন আমরা মানি ইন, যেটা শুধু মানি ইনটাকে আলাদা করে ফেলবো। আলাদা করার পরে এই ট্রানজ্যাকশনগুলোর মধ্যে আমার অ্যামাজন থেকে টাকা আসছে, ওই ট্রানজ্যাকশনগুলো অবশ্যই আছে। সেটা আমরা আরও শর্টকাট করব কিভাবে, ফিল্টারিং কিভাবে করব। এখানে ধরেন আমি লিখব অ্যামাজন, অ্যামাজন লিখে আমি এন্টার দিব। এন্টার দিলে দেখা যাচ্ছে এখানে আমাদের অ্যামাজন থেকে যে টাকাগুলো আসছে, একবার 1300 আসছে, একবার 59 আসছে, একবার হচ্ছে 465 আসছে। আপনারা এই তিনটা অ্যামাউন্ট অবশ্যই যোগ করবেন, যোগ করে দেখবেন যে যোগফল কত হয়। ঠিক আছে, আপনি এখান থেকে চাইলে প্রিন্ট করতে পারেন। দেখেন, চাইলে আপনি এটাকে এক্সেলে ডাউনলোড করতে পারেন। দেখেন, আপনার যদি অনেকগুলো হয় তাহলে একটা একটা করে ম্যানুয়ালি আপনার যোগ করা তো টাফ। আপনি সবগুলো একসাথে ডাউনলোড করে নেবেন, করে আপনি এখানে দেখেন যে আপনার এখানে দেখা যাচ্ছে যে 1300, এবং এখানে দেখা যাচ্ছে হচ্ছে 59, এবং এখানে দেখা যাচ্ছে হচ্ছে 62। এইগুলোকে যোগ করলে দেখবেন কত হয়। ধরেন আমি একটু ক্যালকুলেটরে যোগ করে দেখি। এটা ধরেন 1375.01 প্লাস হচ্ছে 59.05 প্লাস হচ্ছে এখানে হচ্ছে আপনার 465.06। দেখেন 1899.12, এই তিনটা মিলে কিন্তু 1800 হয়েছে। তার মানে 3 বারে টাকাটা ডিপোজিট হয়েছে। এইবার আসেন আমরা এই টাকাটাকে কি করব, অ্যামাজন থেকে নিয়ে আসব। কোথায়? ব্যাংকে নিয়ে আসব। এটা তো এখনো ক্যাটাগরি করা হয়নি, সো এটাকে আমরা এখন ক্যাটাগরি করব। আমরা সবগুলোকে একসাথে করতে পারি। সবগুলো সিলেক্ট করে আপনি এডিট অপশনে যাবেন, এখানে লিখবেন হচ্ছে ট্রান্সফার কোত্থেকে আসছে, এই টাকাটা আসছে অ্যামাজন হোল্ডিং অ্যাকাউন্ট থেকে। এই যে অ্যামাজন হোল্ডিং অ্যাকাউন্ট লিখব। এরপর এখানে ভ্যাটের ক্ষেত্রে আমরা অবশ্যই এক্সাম্পল দিব। এখানে আপনি লিখতে পারেন অ্যামাজন, এখানে লিখতে পারেন অ্যামাজন। এরপর আপনি হচ্ছে সেভ দেন, অ্যাপ্লাই এন্ড অ্যাকসেপ্ট দেন। দিলে আপনার এখান থেকে অ্যামাজন থেকে যে টাকাগুলো আসছে সেগুলো কিন্তু অলরেডি ট্রান্সফার হয়েছে। এটা আপনি অবশ্যই ব্যাংক রেজিস্টারে গিয়ে চেক করবেন। অ্যামাজন হোল্ডিং যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টে অবশ্যই আপনি চেক করতে পারেন। এই হচ্ছে আমার অ্যামাজন হোল্ডিং অ্যাকাউন্ট। এখান থেকে আমি একটু অ্যামাজন হোল্ডিং অ্যাকাউন্টটা একটু চেক করব। 2518 ছিল, এখান থেকে আপনার
465, 59 এবং 1375 এইটা কিন্তু ট্রান্সফার অলরেডি কোথায় হয়েছে? ব্যাংকে হয়েছে। সো ব্যাংকে যেহেতু চলে গেছে তার মানে আপনার অ্যামাজন হোল্ডিংয়ে আর এই টাকাটা নাই, না থাকার কারণে এখানে কিন্তু টাকাটা মাইনাস হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন ব্যালেন্স এখানে কত? 619.75। আপনি এইটার সাথে কোনটা মিলাবেন? ধরেন আপনি চাইলে এখানে ক্যালকুলেটরে এসে আমি আপনাদেরকে বুঝাচ্ছি যে আপনি কিভাবে বুঝবেন যে আপনার এই ট্রানজ্যাকশানগুলো সঠিকভাবে ট্রান্সফার কমপ্লিট করতে পেরেছেন। নাম্বার 1, আপনি চলে যাবেন হচ্ছে এখানে, দেখেন আমরা দেখতে পাচ্ছি যে 2518.87 এই অ্যামাউন্টটা আমাদের অ্যামাজন হোল্ডিং অ্যাকাউন্টে ছিল। এখান থেকে আমরা কি করলাম? আমরা 1899.12 মাইনাস করার পরে 619.75 এই অ্যামাউন্টটা থাকার কথা, শেষ করব, এই অ্যামাউন্টটা থাকার কথা এবং আমরা আমাদের এখানে দেখেন তাই আছে। সো আপনারা কি করবেন? প্রত্যেক মাস শেষে এই অ্যামাজন হোল্ডিং অ্যাকাউন্টটা অবশ্যই রিকনসাইল করবেন। কিভাবে করবেন? জাস্ট রিকনসাইলে যাবেন, এখানে গিয়ে আপনি গেট স্টার্টেড দিবেন, এরপরে এখানে আপনি দিবেন হচ্ছে রিকনসাইল মোডে চলে যাবেন, এখানে অ্যামাজন হোল্ডিং অ্যাকাউন্ট দেন, এখানে দেন হচ্ছে 600। আমরা এখানে দেখতে পেয়েছি যে আমার টোটাল থাকার কথা হচ্ছে 619.75। সো আপনি এখানে 619.75 লেখেন, 619.75। এটা আপনি ডেটটা অবশ্যই দিবেন জানুয়ারি 31শে জানুয়ারি 2023 দিয়ে আপনি স্টার্ট রিকনসাইলিং করেন। স্টার্ট রিকনসাইলিং করলে আপনি রিকনসাইল মোডে চলে যাবেন। এরপর এখানে এসে আপনি সবগুলোকে আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করলে দেখবেন আপনার ডিফারেন্স 0। এরপর আপনি ফিনিশ নাও দিবেন, আপনার কিন্তু অ্যামাজন হোল্ডিং অ্যাকাউন্ট রিকনসাইল হয়ে গেল। আচ্ছা, এইভাবে আপনারা অ্যামাজন বুককিপিং করবেন। আশা করি যারা আমাদের আজকের এই লাইভটা দেখেছেন সো তারা সবাই অ্যাটলিস্ট বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা অ্যামাজন বুককিপিংয়ে হচ্ছে কুইক বুকস অনলাইনের মাধ্যমে করব। অর্থাৎ আপনার ক্লায়েন্ট যখন আপনাকে কোনো একটা অ্যামাজনের স্টেটমেন্ট দিবে, সেই স্টেটমেন্ট আপনি কিভাবে কুইক বুকসের মাধ্যমে সঠিকভাবে এন্ট্রি করে রিকনসিলেশন করবেন তার ফুল প্রসেস আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করি আজকের এই লাইভ থেকে আপনারা অ্যামাজন বুককিপিং সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। সো আজকে আর কন্টিনিউ করছি না। সো আমাদের লাইভ অলরেডি 37 মিনিট হয়ে গেছে। সো যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের এই লাইভটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কোডাস ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আমি শেষ করার আগে আপনাদেরকে অফার সম্পর্কে আরেকবার জানিয়ে দিচ্ছি যারা পরে জয়েন করেছেন। সো আপনারা এই ডিসেম্বর মাসে আপনার যদি একটা কোর্স কিনেন অনলাইনে তাহলে আরেকটা কোর্স ফ্রি পাবেন এবং এই অফার সীমিত সময়ের জন্য। সো যারা যারা এই কোর্স নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কোডাস ট্রাস্টের পেজে নক দিবেন এবং আমাদের প্রতিনিধি আপনাদের সাথে কথা বলে বিস্তারিত জানিয়ে দেবে। সো এই হচ্ছে আমাদের অফার। সো আমি আর বেশি কথা না বলে আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো লাইভে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এইটা না দিয়ে ওইটা তো দিছে।